সবাই আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন। ঠাকুরমা স্বামীজির চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। এ বাড়ির গৃহদেবতা এবং কুলদেবতা, তাদের চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম এবং আপনাদের সকলকে আমার যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা নমস্কার। এই বাড়িতে আমার আজকে প্রথম আসা, আমি কৃতজ্ঞ। আমন্ত্রণ পেয়েছি, আসতে পেরেছি। ঠাকুর যেখানে যেখানে গেছেন সেটি আমাদের কাছে মহাতীর্থ, এও এক তীর্থ। যেখানে যেখানে যাই শ্রীরামকৃষ্ণ তীর্থ পরিক্রমা, ঠাকুরের যেখানে যেখানে পাদস্পর্শ হয়েছে তার সৌভাগ্যে আমরা সেই স্মরণ মনন করি। আমাকে আজকে বলেছিলেন অন্তঃপুরবাসিনী এবং সামগ্রিক নারী সমাজের উপরে ঠাকুরমা স্বামীজির প্রভাব সম্বন্ধে কিছু বলতে। আমি বলেছিলাম, দেখুন, আমি ভালো বক্তা তো নই, চেষ্টা করব। আর মহারাজের সামনে কিছু বলা মানে ধৃষ্টতা। আর দুরকম ভাবে বলা যায়, এক হচ্ছে আধ্যাত্মিক পথের কথা, আমাদের ধর্ম সংস্কৃতি ভাব জগৎ অনুভব, আরটি হচ্ছে জাগতিক বিষয় অর্থনীতি ইত্যাদি। মহারাজের সামনে দুটো বিষয় বলা খুব কঠিন, কারণ মহারাজ নিজেই অর্থনীতির পণ্ডিত মানুষ। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা অন্তঃপুরবাসিনীদের উপরে ঠাকুরমা স্বামীজির কথা বলি, আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি, তাহলে বর্তমান সমাজ তো অনেকটা পাল্টে গেছে। শ্রীরামকৃষ্ণদেবের সময়ে ঊনবিংশ শতক, সেই সময় অন্তঃপুরবাসিনী বলতে যেমন মায়েদের অবস্থা ছিল, এখন তো পরিবর্তন হয়েছে। ঠাকুরের সময় ব্রাহ্ম সমাজেও ওপরে চিকের আড়ালে যারা থাকতেন শহরে, আমি এখন আটপুরের বাসিন্দা, আপনারা যারা আটপুরে গেছেন জানেন দুর্গা মণ্ডপ আছে। সেই দুর্গা মণ্ডপে এখনো পুজো হয়। সেই দুর্গা মণ্ডপের পাশেই একদম লাগোয়া যে পুরনো বাড়িটি আবার নতুন করে রিমডেলিং করে আগের মতো চেষ্টা করা হয়েছে ফিরিয়ে আনবার। শ্রী মা যে ঘরে ছিলেন, স্বামী বিবেকানন্দ যে ঘরে ছিলেন, ঠিক তার পাশ দিয়েই একটি স্বল্প পরিসর, সেখানে ফাঁক এখনো আছে, যে ফাঁক দিয়ে অন্তঃপুরবাসিনীরা দোতলা থেকে দেখতে পেতেন দুর্গা মণ্ডপে মায়ের পুজো হচ্ছে। তিনটে এরকম জায়গা, একদম যেখানে মায়ের প্রতিমা, তার পাশে যেখানে পুজো হচ্ছে, তার পাশে বাইরের দিকটা। অর্থাৎ সেই সময়ে যারা অন্তঃপুরবাসিনী তারা সামনে আসতে পেতেন না, তাদের আড়াল থেকেই মায়ের দর্শন, পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ ওই আড়াল থেকে। সেদিন কিন্তু পাল্টেছে। ঠাকুরমা স্বামীজির কৃপায় কেমন করে যে ধীরে ধীরে সমাজটা পাল্টে গেল, সবটা যে কেবল ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবার জন্য তা কিন্তু নয়। যেখানে শ্রী শ্রী ঠাকুর মাকে পুজো করছেন এবং সমস্ত সাধনার ফল সমর্পণ করে দিচ্ছেন, যে দেবী শক্তির জাগরণ ঘটিয়ে দিচ্ছেন, সেটি যেমন একটি যুগান্তকারী ঘটনা, আবার খুব সামাজিকভাবে ঠাকুরের যে ব্যবহার কিরকম,
শ্রী শ্রী মা তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, ঠাকুরের পায়ে। শ্রীরামকৃষ্ণ তাকে নমস্কার করছেন। শ্রী শ্রী মা খাবার নিয়ে আসছেন, ঠাকুর দাঁড়িয়ে পড়ছেন মা ব্রহ্মময়ী, মা ব্রহ্মময়ী বলে। ভেবেছেন লক্ষ্মীদি তার ভাইঝি, তিনি ঘরে ঢুকেছেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। পরে বুঝলেন তুই করে বলে ফেলেছেন, কিছু মনে করো না। শ্রী মাকে বারবার বলছেন, অর্থাৎ যার পরনের কাপড়ের ঠিক থাকতো না, তিনিও কিন্তু শ্রী শ্রী মায়ের ভাষায় কখনো ফুলটি দিয়েও তাকে আঘাত দেননি। এই যে একটি পারস্পরিক সম্পর্ক চোখের সামনে ধরিয়ে দেওয়া, ঠাকুর মতলব করে কিছু করেননি, কিন্তু ঠাকুরের যে জীবনচর্যা আমরা যেটুকু পাই মায়ের কাছে, ঠাকুরের কথায় যারা শুনেছেন, ঠাকুরের সন্তানদের কাছে যা পাওয়া যায়, যেটা আজকে ডকুমেন্টেড, রেকর্ডেড, তার মধ্যে দিয়ে দেখতে পাওয়া যায়। শ্রী শ্রী মা সম্বন্ধে বাবুরাম মহারাজ বলছেন, মায়ের ঐশ্বর্যের লেশ মাত্র নাই, ঠাকুরের বরঞ্চ ছিল বিদ্যার ঐশ্বর্য। মায়ের সেই বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত, কি মহাশক্তি! ঐশ্বর্য থাকা সত্ত্বেও সেটাকে চেপে রাখা, আমাদের সাধারণ একটুখানি কোনো দিকে যদি একটু প্রতিভার স্ফুরণ হয়, চেপে তো রাখতে আমরা পারি না, বরঞ্চ দেখাবার জন্য উদগ্র বাসনায় আমাদের এগিয়ে যাই। সেখানে মায়ের যে মহাশক্তি, মা কিরকম অদ্ভুত ভাবে কাউকে জানতে দিচ্ছেন না। শ্রী শ্রী ঠাকুর বলরাম মন্দির এসেছেন, কতবার এসেছেন গুনতি নেই, 108-এরও বেশি হয়তো। সেইখানে বলরাম বাবুর মন্দির, বলরাম বসুর বাড়ি থেকে ফিরে যাচ্ছেন, তার সাথে সাথে অন্তঃপুরবাসিনী যারা, তারাও চললেন পেছন পেছন। খুব একটা সামান্য বিষয় নয় কিন্তু সে যুগেতে, তারাও নৌকোয় উঠে বসলেন, তারাও দক্ষিণেশ্বরে চললেন, সেখানে হাট বাজার করলেন। সেই যুগে সেই সমস্ত বাড়ির ভদ্রঘরের মহিলা বলে যাদের পরিচিতি, তাদের ওই ঘটনাটি একটা অস্বাভাবিক ঘটনা বলা যেতেই পারে। শ্রী শ্রী মা নিজে এসেছেন দুবার অন্তত, জানাই যায়, শ্রী শ্রী ঠাকুর থাকাকালীন বলরাম বাবুর বাড়িতে তার অসুস্থ গৃহিণীকে দেখতে। একবার পালকি করে এসেছিলেন দক্ষিণেশ্বর থেকে, আরেকবার শ্যামপুকুর বাটি থেকে হেঁটে এসেছেন। সেই যুগেতে শ্রী শ্রী মা হেঁটে আসছেন শ্যামপুকুর থেকে বলরাম বাবুর বাড়ি রাত্রিবেলা। ভাবা যায়, সব হিসেবের বাইরে গিয়ে এক একটা ঘটনা ঘটে চলেছে। ঠাকুরমা স্বামীজির কাছে যারা ছিলেন তাদের যে সমস্ত কাহিনী পাওয়া যায়, গোলাপ মা পারিবারিক সূত্রে তার আয় 10টি করে টাকা, সেই যুগে অবশ্য অনেক টাকা, কিন্তু সেটাও তার দান হয়ে যায় এর তার প্রয়োজনে। প্রতিবেশী ডাক্তার ভর্তি ওষুধ জোগাতে কখনো কখনো ধার করছেন গোলাপ মা। যে গোলাপ মা সূচি অসুচি নিয়ে যথেষ্ট মাথা ঘামাতেন সবারই মতো, সেটার থেকেও কেমন করে ধীরে ধীরে বেরিয়ে এলেন। অব্রাহ্মণ সেবক ছুঁয়ে দিয়েছেন ডাঁটা চচ্চড়ি, শ্রী শ্রী মা খাচ্ছেন দেখে তিনি প্রতিবাদ করেছেন। মা যখন বললেন ভক্তের তো জাত নেই, সেই গোলাপ মাই সেই ডাঁটা চচ্চড়ি কিন্তু খেলেন। মানুষটা কেমন করে পাল্টে গেলেন। পাল্টে যাওয়াটা আমাদের জীবনে খুব সোজা ব্যাপার নয় কিন্তু, আর এটা শুধু একটা ঘটনা নয়, এটা জীবনে স্থায়ী হয়ে যাওয়া। জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের সময় তখন জরিমানা করতে হয়েছে, করেছেন জমিদারেরা, জরিমানাও দিয়েছেন, কিন্তু মা নিজের জায়গা থেকে নড়েননি। সেখানে সাধু করে দিচ্ছে বলে প্রতিবাদ উঠেছে, অনেক ছেলেকে সাধু করে দিচ্ছে, অজাত
তাদেরকে মন্ত্র দিচ্ছেন। গৌরীমা যখন সেখানে এলেন, সেসব জানতে পেরে এমন প্রতিবাদ করলেন, যারা এ সমস্ত সমালোচনা করছিলেন, তারা মায়ের পাদস্পর্শ করে আশীর্বাদ ভিক্ষা করলেন, ক্ষমা চাইলেন, এবং বারবার মা নানা জায়গায়, কলকাতা শহরে হোক কিংবা গ্রামে হোক, বুঝিয়ে দিচ্ছেন ভক্তের কোনো জাত নাই। একটি ঘটনা আছে, ছোট ছোট ছেলে, অনেক মানুষ কলকাতার, তারা তাদেরই মধ্যে একজন বলছে এদের কি জাত, আরেকটি ছেলে বলছে জানিস নে ভক্ত, মানে তার জানে ভক্ত একটা জাত। এই যে একটা ভক্ত বলে একটা পরিচিত, সেই যে শ্রী শ্রী মায়ের কৃপায় ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। আজও আমরা ঠাকুরমা স্বামীজির ওই ভক্তগণ মধ্যে পরিচিতি হতে চাই। অন্তঃপুরবাসিনী যারা, তারাও তাই চান। আরেকটি বোধহয় যুগান্তকারী ঘটনা, গোপালের মার জীবন। আচার নিষ্ঠা, বাল বিধবা ব্রাহ্মণী, যিনি খাওয়ার সময় ঠাকুর ওই ভাতের কাঠিটি ছুঁয়ে ফেলেছিলেন বলে সব শুদ্ধ গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন, সেই মানুষটি কেমন পাল্টে গেলেন। ধীরে ধীরে তার জীবন গোপালের ময়, ঠাকুরের গোপাল সেখানে অভেদ। সেই গোপালের মা শেষ জীবনটি কাটলো কোথায়? নিবেদিতার কাছে, বিদেশিনী। নিবেদিতা তার সেবা করে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত, এমনকি অন্তর্জলি যাত্রাতেও নিবেদিতা খালি পায়ে যাচ্ছেন গঙ্গা তীরে। এই গোপালের মায়ের অন্তর্জলি যাত্রায় শেষ পর্যন্ত নিবেদিতা সঙ্গে ছিলেন। আর তারও অদ্ভুত পরিণতি, জাত পাত সমস্ত কিছু ভেসে গেছে কোথায়, কে ম্লেচ্ছ, কে জাত, কে ভারতীয়, ঠাকুর মা গোপাল সব একাকার। আমি একজনের কথা বলছি, ব্যক্তিগতভাবে তাকে চিনতাম, দীর্ঘজীবী ছিলেন। আমি 80-র দশকের কথা বলছি, 1980-র দশকে। তখন তার বয়স 80-র কোঠায়, তার মানে 1900 কত ওইরকম গোড়ার দিকে তার জন্ম। বৃদ্ধা মহিলা, ব্রাহ্মণ ঘরের, পূর্ববঙ্গের। ব্রাহ্মণ ঘরের বিধবা বলে চুলগুলো ছোট ছোট করে ছেঁটে রাখতেন, বড় করতেন না, একদম কদম ফুলের মতো মাথা ভর্তি থাকতো। শুনেছি এক সময় যখন দেশ ভাগ হয়ে চলে এলেন, নাতি নাতনি তারা যখন খেতে বসতো, তখন যারা তার বন্ধু বান্ধব যারা ওই পাড়ারই, তারা কাছে ঘেঁষতে দিতেন না যদি অব্রাহ্মণ হয়, ছায়া পড়লে তার খাওয়াটা নষ্ট হবে। সেই মানুষটি আস্তে আস্তে পাল্টে গেলেন। তার ঘরেতে ঠাকুর মা স্বামীজির ছবি। সেই মানুষটির জীবন, শেষ জীবনটা কেমন কাটছে আমি যখন 80-র দশকে দেখছি, 80-র কোঠায় তার বয়স, তখন তার ছেলে বিরাট একটি কোম্পানি, বিরাট বড় অফিসার, তার স্ত্রী অর্থাৎ পুত্রবধূ, কনিষ্ঠ পুত্র এবং তার বধূ। তাদের বাড়িতে এবার অনেক মুসলমান, তারা কলিগ, তারা আসছেন। ওই পুত্রবধূর সাথে তিনি কিন্তু নিজে হাতে ওদের বাসনও মাজছেন, ওরা খেয়ে চলে গেলে পরে। ভাবা যায় ঠাকুরমা স্বামীজি আস্তে আস্তে ভেতরে ভেতরে কোথায় ঢুকে গেছেন। ওই মানুষটার প্রথম জীবন এবং শেষ জীবন, ওই পরিণতিটা প্রথমটা শুনেছি আর শেষ পর্বটা দেখেছি। অন্তঃপুরবাসিনীর মধ্যে আরেকজনের কথা বলি, সেটাও দেখা। পূর্ববঙ্গ থেকে যখন চলে এসছেন, দীক্ষা হয়েছিল কুলগুরুর কাছে, কিন্তু বাড়িতে সব দেবদেবতার ছবি, সবচেয়ে বড় বিরাট বিরাট ছবি ঠাকুর মা স্বামীজি। এবং যখন দেশ ভাগ হয়, তার কর্তা ছিলেন তখন দিল্লিতে বসে দরবার করছেন, পূর্ববঙ্গ থাকবে কি ভারতবর্ষে থাকবে না, এ সমস্ত চলছে। চলে আসতে বাধ্য হলেন সব ছেলে মেয়েদের নিয়ে, ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে, একলা, অন্তঃপুরবাসিনী, বাইরে বেরোননি কখনো। কি সাহস! না ঠাকুর আছেন, মা আছেন, স্বামীজি আছেন, ওই সাহসে বলিয়ান হয়ে সবাইকে নিয়ে এসে গিয়েছিলেন।
এবং তখন পূর্ণানন্দ মহারাজ রহরা তখন আশ্রম শুরু করছেন। তাদের সার্টিফিকেট আমি দেখেছি, লোকাল গার্জেন স্বামী পূর্ণানন্দ মহারাজের সই আছে, এই পুরনো নথি দেখেছি। কোথা থেকে সেই যুগে সেই রকম সময় অন্তঃপুরবাসিনী যে কখনো বেরোয় না ঘর থেকে, পালকি ছাড়া, নৌকায় ছইয়ের ভেতর ছাড়া কখনো বাইরে বেরোয় না, সেই মানুষটি কি সাহস নিয়ে সবাইকে নিয়ে আসতে পেরেছিলেন, চলে আসতে, এবং ঠাকুরও সহায় ছিলেন, আসতে পেরেছিলেন সুস্থভাবে। ঠাকুরমা স্বামীজি কিভাবে কার ভেতর দিয়ে কেমন করে কাজ করে যাচ্ছেন গ্রামে গ্রামে মানুষের ভেতর দিয়ে, আজ পর্যন্ত তিনি কিন্তু ঠাকুরমা স্বামী সেই কাজ চলছেই। যখন প্রথম দিকের মায়ের কথা যে পাওয়া যায়, বলতে গেলে প্রথম বিদেশি যারা সারাবুল মায়ের কথা প্রথম লিখলেন, যে লেখার জন্য সেটাকে অ্যাকসেপ্ট করে ম্যাক্স মুলার তার বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার অ্যাড করলেন। সেই বইয়ের মধ্যে রামকৃষ্ণ অ্যান্ড হিজ সেইন্টস, তার মধ্যে রামকৃষ্ণস ওয়াইফ বলে একটা চ্যাপ্টার ম্যাক্স মুলার অ্যাড করেছিলেন ওই সারাবুলের লেখাটা পড়ে। এরপরে বোধহয় সবচেয়ে বড় নিবেদিতার একটি যে লেখাটা পাওয়া যায়, মাস্টার অ্যাজ আই স হিম, 1910-এ যখন বেরোলো, কিন্তু তার পেছনে নিবেদিতার দুটি চিঠি আছে, নিবেদিতার লেটার্সের মধ্যে পাওয়া যায় 1898-এ এপ্রিলে আর একটি মে মাসে শ্রী শ্রী মায়ের জীবন চর্চা এবং মায়ের কাছে এসে মানুষের যে জীবনটা কেমন করে পাল্টে যায় বা ইনফ্লুয়েন্সড হয়, সেই ব্যাপারটা নিবেদিতা কেমন সুন্দর করে তুলে ধরেছেন। এই নিবেদিতাকে নিয়েও তো কম হয়নি। নিবেদিতা ঠাকুরের জন্য ভোগ রেঁধেছেন, সেই ভোগ রেঁধে ঠাকুরকে নিবেদন করেছেন, এবং সেই নিবেদন করা ভোগ শ্রী শ্রী মা খাচ্ছেন। তখন প্রশ্ন উঠেছে, শ্রী শ্রী মা এটা বিদেশি ম্লেচ্ছ, তার হাতে কেমন করে রান্না করা জিনিস খাচ্ছেন? বলছেন নিবেদিতা আমার মেয়ে, তার অধিকার আছে ঠাকুরকে ভোগ দেবার, এবং ঠাকুরের প্রসাদ অবশ্যই খাবে। উদ্বোধনে যেদিন শ্রী শ্রী মা প্রথম পদার্পণ করলেন, ঠাকুরকে যে আসনে বসানো হলো, তার মাথায় যে চন্দ্রাতপটি টাঙানো হয়েছিল সেটি নিবেদিতা নিজের হাতে তৈরি করে দিয়েছিলেন। যে নিবেদিতা সারাবুল ম্যাকলয়েডকে মা যেভাবে গ্রহণ করেছিলেন, নিজের হাতে করে খাইয়েছেন, পাশে বসিয়েছেন, গল্প করেছেন, প্রথম দিকে ভাষা বোঝেন না, পরে নিবেদিতা ভাষা শিখেছেন, সেটা সেই সময় স্বামীজি বুঝেছিলেন, তার চিঠির মধ্যে পাওয়া যায়, স্বামীজির মন্তব্যগুলোতে, যে এটা যে কি একটা অসাধারণ ঘটনা সেই যুগেতে, আজকে আমরা বুঝতে পারি না। কেননা সেই যুগে তখন হিন্দু কলেজ, আজকের প্রেসিডেন্সি কলেজ, সেখানে তাদের বেঞ্চ পর্যন্ত আলাদা ছিল কোন জাতের ছেলেদের কথা বলছি। আর সেইখানে অন্তঃপুরবাসিনীদের মধ্যে যে একটা বিরাট বিপ্লব ঘটে যাচ্ছে, গৌরী মা ঠাকুরের কৃপায়, শ্রী শ্রী মায়ের উৎসাহে, উদ্দীপনায় এবং মায়ের শক্তিতে বলিয়ান হয়ে মেয়েদের জন্য যে শারদেশ্বরী আশ্রম করলেন, সেই পলতা ওয়াটার ওয়ার্কসের মধ্যে সে চলে গেছে প্রথম সেই জায়গাটি। বর্তমানে ওনার সময় উনি উঠিয়ে আনলেন বাগবাজার শারদেশ্বরী আশ্রম। মেয়েদের আমাদের সনাতন ভাবনায় ধরে রাখার চেষ্টা, এবং সেখানে সুন্দর মনের মেয়ে তৈরি হবে, যারা পড়াশোনাতেও ভালো হবে, গৃহকর্মে নিপুণ হবে, চাইলে সে ভালো সাধিকা হবে, আচার্য হবে। এই যে একটি আশ্রমের প্রতিষ্ঠা, স্বামী বিবেকানন্দও গেছেন সেই গড়পাড়ের দিক, ওখানে স্কুল, যেখানে গঙ্গা মাতা তিনি স্কুল করেছেন, সেটি দেখতে গিয়ে তার বিবরণ আছে, রেকর্ডেড, এবং কেমন প্রশংসা করছেন এবং কিভাবে চলবে সেটা শুনছেন, নিজের মতো করে যেটা বলবার প্রয়োজন বোধ করেছেন বলছেন।
ঠাকুরমা স্বামীজি কাছে সাহস পেয়ে সে যুগে যারা বিপ্লব আন্দোলন বিপ্লবী যারা ইংরেজদের এদেশ থেকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছিলেন, তারাও শ্রী মায়ের কাছে আসছেন। সে অরবিন্দই হন, দেবব্রত বসু তিনি হন, অথবা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘা যতীন। শ্রীমা নিজে বলছেন, এদের কি সাহস দেখেছ? ঠাকুর স্বামীজি এদের মধ্যে এই সাহস আনতে পারেন। এদের এই সাহসের, এদের যে দোষ যদি কেউ বলে থাকে, দোষটা এদের নয়, দোষটা ঠাকুরের স্বামীজির। কি সাংঘাতিক কথা শ্রী মা বলছেন। ঠাকুর ও স্বামীজির সাহসেই বলিয়ান হয়ে এরা এরা জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে চলেছে। জগদীশ চন্দ্র বসুর স্ত্রী অবলা বসু বলছিলেন মাকে যে ঠাকুর বলেছিলেন একদিন তোমার অগুন্তি ছেলে হবে, সেদিন তো প্রায় এসে গেল। সারা দেশই তো দেখছি তোমার। নিবেদিত চিঠিতে একটি আছে এই ঘটনাটি। শ্রী মা বলছেন, তাই তো দেখছি। জগৎ যে তার, সবাই যে আপনার, সত্যিকারের মা, পাতানো মা নয়, এই যে বোধটি ঘরে ঘরে অন্তঃপুরবাসিনী ছেলেদের তো আছেই, এবং মায়েদের মধ্যেও মা আমার নিজের, আপনার। এখানে জাতপাতের বালাই নেই, কে কোন সম্ভ্রান্ত পরিবারের কিংবা কে কুড়ে ঘরে থাকে, সে জেলে মালা হোক, যেই হোক না কেন, সে জানে যে মা তার নিজের। এটা 2005-07 এরকম সময়কার কথা বলছি। কয়েকজন মহারাজের সাথে আমিও ছিলাম সে গাড়িতে। জলপাইগুড়ি অনেকটা রাস্তা যাচ্ছি ভেতরে, সেখানে কোনো মানুষের বসতি নেই। আমরা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলাম। তখন একটা জায়গায় কোথাও চা খাওয়ারও দোকান নেই। একটি দোকান দেখা গেল, রাস্তার ধারে ছোট্ট একটা দোকানঘর বলা চলে না, কোনো মতে একটা ছাউনি করে, সেখানে কবেকার বিস্কুট পুরনো ভগবান জানে, চা পাওয়া যাবে। হ্যাঁ, সেখানে শ্রী মায়ের একটা ছবি টাঙানো আছে। কোথা থেকে সে এনেছিল, ক্যালেন্ডার কিনা কিছু বোঝা গেল না, একটা মায়ের ছবি কেটে একটা পেড়ে এঁকে বসানো আছে। পরে খুব আফসোস হয়েছিল, আমরা তারা ছিল বলে আমরা চলে গেলাম। পরে মনে হলো যে সে কেন ওটা রেখেছিল, সেই ওই রকম জায়গায় কোনো জনমানব নেই, সে ওই মায়ের ছবিটা ওখানে কোথা থেকে পেলো, কেনই বা রাখলো, জানা হলো না। এরকম যে কত ঘটনা কতজনের মাঝখানে মাকে ধরে ধরে সবাই জীবনে চলার চেষ্টা করছে। গ্রামের মানুষ, শহরের মানুষ, যারা মনের মধ্যে মায়ের ওই আশ্রয়টি, মায়ের কোলে আশ্রয়টি খুঁজে পায়, মা দেবী মূর্তি বলে ধ্যান করে, জপ করে। মায়ের খাওয়া দাওয়া নিয়ে কোনো বলছেন না সন্তানদের বাজ বিচারের কথা। মায়ের এই জীবন বাণীতে যে দীপ্তি আছে, অথচ দহন নেই। মায়ের যে অপার করুণা, এই যে দোষদৃষ্টি নিরসনের ভাবটি মনের মধ্যে জাগিয়ে দেওয়া। যথার্থ নির্বাসনা কাকে বলে, ভোগ ও রাহিত্য কাকে বলে, আটপৌরে ভাবের সাথে সাথে তার যে ত্যাগ তপস্যার যে ভাবমূর্তি, এবং সুখ দুঃখ সমস্ত কিছুর পারে যাওয়ার যে পথটি তিনি দেখিয়ে যাচ্ছেন। রমেশ মজুমদার যেখানে বলছেন ভারতের মহীয়সী নারীবৃন্দ, এই বইটির মুখবন্ধে রমেশ মজুমদার লিখছেন, রামকৃষ্ণ আন্দোলনের পশ্চাতে শ্রী শ্রী মা অদৃশ্য চালিকা শক্তি। তিনি যে খালি রামকৃষ্ণ সংঘের সংঘ জননী, এটাই তার শেষ কথা নয়। এই যে একটা অদৃশ্য চালিকা শক্তি, এটা শুধু বাংলায় নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন কোণে, তারা বাংলা জানে না, বাংলা ভাষা বোঝে না, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, গুজরাট, কত জায়গায় কত ভাষাভাষী মানুষ, সেখানে আশ্রমে, প্রাইভেট আশ্রমে, রামকৃষ্ণ মঠ মিশনের কেন্দ্রে যারা আসছেন, মাকে তারা অদ্ভুত কেমন ভাবে গ্রহণ করছেন।
যেখানে মা সত্যিকারের মা, যেখানে মায়ের কাছে সমস্ত কিছু বলা যায় আর মায়ের কাছে বলে তার সমাধান পাওয়া যায়, এই যে একটা আশ্রয় এবং শক্তি, এইটি সে হিন্দু মুসলমান রেজাউল করিমের লেখাই হোক, আর বেগম সুফিয়া কামালের লেখাতেই হোক, বা আরো অনেকের বিভিন্ন ধর্মের মানুষই হোক না কেন, শ্রী শ্রী মা সবার কাছেই সত্যিকারের মা, অন্তঃপুরবাসিনী সকলের কাছেই। এবং আমাদের সবার কাছেই আমরা চেষ্টা করি মায়ের স্মরণ মনন করতে, মায়ের কৃপা যেন আমাদের সবার উপরে বর্ষিত হয় সেই প্রার্থনা করি। ধন্যবাদ, নমস্কার। স্বামী দেবপ্রিয়া